সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা আরেকটি ক্লাসে। তো আজকের আলোচনার বিষয় হবে যে চেম্বারলিন ও মুল্টন যে গ্রহকণিকা মতবাদ দিয়েছিলেন তার সমালোচনা কি, তার দুর্বলতার দিক কী ছিল, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো পাশে থাকবে, সঙ্গে থাকবে, ভিডিওটা পুরোটা দেখবে, তাহলে বুঝতে পারবে। তো এই গ্রহকণিকা মতবাদ, যার মধ্যে কিভাবে সূর্য থেকে বিচ্ছিন্ন গ্রহগুলি শুরুতে এতই উত্তপ্ত অবস্থায় ছিল যে তাদের পক্ষে জমাট বেঁধে গ্রহ উপগ্রহে পরিণত হওয়ার পরিবর্তে মহাশূন্যে বিক্ষিপ্ত হয়ে যাওয়াই স্বাভাবিক ছিল। মানে সূর্য থেকে যে বিচ্ছিন্ন কী হয়, গ্রহগুলো তো বিচ্ছিন্ন হয়েছিল, এই বিচ্ছিন্ন গ্রহ কণাগুলি শুরুতেই এতই উত্তপ্ত অবস্থায় ছিল যে তাদের পক্ষে জমাট বেঁধে গ্রহ উপগ্রহে পরিণত হওয়া পরিবর্তে মহাশূন্যে বিক্ষিপ্ত হয়ে যাওয়ার একটা স্বাভাবিক ছিল। এটা একটা অসুবিধার দিক ছিল। এই বিভিন্ন ধরনের নক্ষত্রের আকর্ষণে বা আগন্তুক নক্ষত্রের আকর্ষণে সৃষ্ট যে সৌর বস্তুগুলো গ্রহরূপে একই দিকে আবর্তিত কেন, তার ব্যাখ্যা এই মতবাদ বা গ্রহকণিকা মতবাদ দিতে পারেনি। এটা একটা ব্যর্থতা। আবার আমরা যদি দেখি যে গ্রহগুলির বিভিন্ন অবস্থানের কারণ অস্পষ্ট, মানে সঠিকভাবে ব্যাখ্যা দেয়নি। বড় গ্রহগুলি মাঝামাঝি এবং ক্ষুদ্র গ্রহগুলি হলো সূর্যের কাছে, না হয় সূর্য থেকে দূরে অবস্থান করছে। এই মতবাদে এর ব্যাখ্যা পাওয়া যায়নি। কিভাবে এই পজিশন নিল বিভিন্ন গ্রহ উপগ্রহগুলো, সেই ব্যাখ্যা এই মতবাদ দিতে ব্যর্থ হয়েছে, অর্থাৎ এই মতবাদের দুর্বলতার দিক। এছাড়াও চেম্বারলিন ও মুল্টন মতবাদের সমালোচনার একটা অন্যতম দিক যে এই মতবাদ থেকে পৃথিবীর যে বার্ষিক গতির উৎপত্তি সম্পর্কে জানা গেলেও, মানে আমরা বার্ষিক গতি সম্পর্কে জানতে পারি, কিন্তু আহ্নিক গতির কারণ জানা যায় না, বা আহ্নিক গতি কী কারণে সৃষ্টি হয় বা কীভাবে হয় সেটার কারণ ব্যাখ্যা দিতে পারেনি এই তথ্য। এটা একটা তার দুর্বলতার দিক ছিল। তো চেম্বারলিন ও মুল্টনের মতবাদের একটা অন্যতম ত্রুটি ছিল এটা যে আগন্তুক নক্ষত্রের আকর্ষণে সৃষ্ট সৌর বস্তুগুলো গ্রহরূপে একই দিকে আবর্তিত কেন, তার ব্যাখ্যা এই মতবাদে আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি। এটা একটা সমালোচনার দিক। তবে এই মতবাদের যতই সমালোচনা হোক না কেন, কতগুলো ভালো দিক আছে যেটা এই মতবাদের গুরুত্বকে বাড়িয়ে দিয়েছে। সেটা হচ্ছে চেম্বারলিন ও মুল্টন তার মতবাদে পৃথিবীর উৎপত্তি সম্পর্কে একটা সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করেছে। মানে পৃথিবীর এই উৎপত্তি সম্পর্কে এবং গ্রহ এবং সৌরজগতের উৎপত্তি সম্পর্কে একটি সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করেছেন। এই মতবাদে যে ভূ অভ্যন্তর ভাগের গঠন বা ইন্টারিয়র, যেমন মহাসাগর ও মহাদেশের উৎপত্তির বিবর্তন, পর্বত, মালভূমি এবং চ্যুতির সৃষ্টি প্রভৃতি বিষয়ে আলোকপাত করা হয় এই মতবাদে। এছাড়া আমরা যদি দেখি এই মতবাদে সর্বপ্রথম সূর্য, গ্রহ এবং উপগ্রহগুলির উৎপত্তি সম্পর্কে আলোচনা করা হয়। এই মতবাদে সর্বপ্রথম সূর্য, গ্রহ এবং উপগ্রহগুলি উৎপত্তি সম্পর্কে সমালোচনা করা হয়, যেটা অন্য অন্য মতবাদে আমরা এইরকম অস্তিত্ব বা এইরকম ব্যাখ্যা দেখিনি, যে এই মতবাদে যেটা আমরা লক্ষ্য করি। তো এটা একটা গুরুত্বপূর্ণ সুবিধার দিক এবং ভালো দিক ছিল এই মতবাদের। এটা
পরিশেষে বলা যায়। তো পরিশেষে আর একটা বলা যায় যে এই মতবাদ একটা সায়েন্টিফিক মতবাদ এবং পৃথিবীর উৎপত্তি বিষয়ে একটা গুরুত্বপূর্ণ মতবাদ হিসাবে আজীবন এর গুরুত্ব থাকবে, এটা আশা করা যায়। তো আজকের আলোচনা এই পর্যন্তই। পরবর্তীকালে আমি আর একটা ভিডিও নিয়ে আলোচনা করব।